এদিকে এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে সরাসরি অ্যাকশনে নামলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেষ রক্ষা হচ্ছে না সমন্বয়কদের, শেখ হাসিনা দেশেই আসবে এটাই সত্য বলে ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চারিদিকে যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ চলছে, আজকে 8 দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন। সেই 8 দলগুলো খুব একটা যে গুরুত্বপূর্ণ দল সেটা বলা যাবে না। অনেক দলের সঙ্গেই এই সরকার বসতে চায় না, আলোচনা করতে চায় না। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ দলের সঙ্গে যেমন জাতীয় পার্টি, বাম দলগুলোর সঙ্গে তারা বসতে চাচ্ছে না, কোনো ধরনের আলোচনা করছে না। এই ব্যাপারগুলো যখন চোখে পড়ছে তো এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে নানা রকমের কথা হচ্ছে, তখন দৈনিক মানবজমিন নতুন একটা তথ্য সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগ পতনের পর থেকে বাংলাদেশে যে গেল 9 মাস সময় আমরা অতিবাহিত করেছি, এই সময়টার মধ্যে আমাদের সেনাপ্রধানকে ঘিরে নানান ধরনের বক্তব্য, যুক্তি, প্রচার, অপপ্রচার, বিশেষ করে অনলাইন কিং হিসাবে খ্যাত পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার সহ একটা বড় ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছেন যারা প্রতিনিয়ত সেনাপ্রধানকে ভারতের রয়্যাল এজেন্ট থেকে শুরু করে সেনাবাহিনীতেও নানান ধরনের তাদের বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন, তার একটা প্রতিক্রিয়া সমাজে আসলে তৈরি হয়েছে। গত 9.5 মাসে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো পর্যায় থেকে আত্মোপলব্ধির মিনিমাম কোনো বহিঃপ্রকাশ আমাদের সামনে আসেনি, বরং আওয়ামী লীগের হঠকারী সিদ্ধান্তে দলের নেতাকর্মীরাই প্রচণ্ড ধাক্কার মুখে ভয়ঙ্করভাবে হতাশ, যার সবশেষ উদাহরণ হচ্ছে ওবায়দুল কাদের। গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছিল সব শান্ত হয়ে এসছে, কিন্তু প্রথম আমরা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা মন্তব্য দেখে দেখলাম যে না, প্রধান উপদেষ্টা থাকছেন। তাতে মনে হলো যে সবকিছু মোটামুটি শান্ত হয়ে এসছে, কিন্তু তারা এরপর একটা অফিসিয়াল স্টেটমেন্ট, যেটা প্রধান উপদেষ্টা তার অফিসিয়াল ফেসবুকে শেয়ার করেছেন, সেটা খুব তীব্র সন্দেহের জন্ম দিয়েছে। এবং একই সাথে গতকালই 3টা রাজনৈতিক দল দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে, বিএনপি, জামায়াত এবং এনসিপি, রেজিস্ট্রেশনহীন একটা দল দেখা করেছেন। 9 মাস হয়ে গিয়েছে, কুকি হয়েছে। 9 মাস হয়ে গিয়েছে সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? 9 মাস হয়ে গিয়েছে সেনাপ্রধান কি ইনুস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে, যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে। যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ চলছে, আজকে 8 দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন। সেই 8 দলগুলো খুব একটা যে গুরুত্বপূর্ণ দল সেটা বলা যাবে না। অনেক দলের সঙ্গেই এই সরকার বসতে চায় না, আলোচনা করতে চায় না। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ দলের সঙ্গে যেমন জাতীয় পার্টি, বাম দলগুলোর সঙ্গে তারা বসতে চাচ্ছে না, কোনো ধরনের আলোচনা করছে না। এই ব্যাপারগুলো যখন চোখে পড়ছে তো এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে নানা রকমের কথা হচ্ছে, তখন দৈনিক মানবজমিন নতুন একটা তথ্য সামনে নিয়ে এসেছে এবং তারা বলতে চাইছে যে পদত্যাগের ব্যাপারটা যমুনাতে আর নেই। যমুনা পদত্যাগের ব্যাপারে প্রস্তুতি আর নিচ্ছে না, দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে যমুনাতে। সেরকম প্রস্তুতি যমুনাতে চলছে এবং নতুন করে দাবার চাল দিয়ে কিভাবে মন্ত্রী বাঁচানো যায়, রাজা বাঁচানো যায়, রাজা বাঁচানোর জন্য কি কি চাল দেয়া যায়, কোন কোন কৌশল অবলম্বন করা যায়, সেরকম প্রস্তুতি, সেরকম কর্মযজ্ঞ যমুনাতে চলছে। এমন একটা নিউজ করেছে গত রাতে মানবজমিনের সেই নিউজে কি বলার চেষ্টা করলো তারা, কেন তারা এইভাবে ব্যাখ্যা করছে, কি হচ্ছে যমুনাতে, সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম দৈনিক মানবজমিনের কথা। দৈনিক মানবজমিন যে শিরোনামটা করেছে আপনারা একটু দেখে নিন। সেই শিরোনামটা করেছে সেটা হচ্ছে পদত্যাগ নয়, নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে। অর্থাৎ দাবার ঘুঁটি নতুন করে সাজানো হচ্ছে, এমনটাই মানবজমিন বলার চেষ্টা করেছে। অনেক বড় রিপোর্ট করেছে, তার মাঝে গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন। তারা বলছে যমুনায় এখন আর পদত্যাগের প্রস্তুতি নেই, নতুন করে
করে ঘুঁটি সাজানো হচ্ছে, যেমনটা দাবা খেলায় ঘটে থাকে। রাজা চেকমেট হয়ে গেলে নতুন করে সাজাতে হয়। পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি সেরকমই। যারা সরকারের ভেতরে থেকে ভিন্ন মতলবের ঘুঁটি চালাচালি করছিলেন তারা এখন মুখ লুকাচ্ছেন, অর্থাৎ সরকারের ভেতরে থেকে যারা বিভিন্নভাবে কুমতলবে কাজ করে যাচ্ছিলেন তারা মুখ লুকানোর চেষ্টা করছেন। পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই এটা এখন সত্য। অন্তত 3 থেকে 4 জনকে বিদায় নিতে হবে সমঝোতার আলোকে, তেমন প্রস্তুতি যমুনাতে চলছে। অর্থাৎ উপদেষ্টা পরিষদের অন্তত 4 জনকে, কমপক্ষে 4 জনকে বিদায় নিতে হচ্ছে, এমনটা মানবজমিন নিশ্চিত করছে। তারা বলছে যে এটা সত্য, প্রফেসর ইউনূস একজন ভালো ব্যাংকার, একজন ভালো সুবক্তা, একজন দক্ষ এনজিও সংগঠক, কিন্তু একজন ভালো রাজনীতিবিদ তিনি নন। যে কারণে বারবার সংকট হচ্ছে, চ্যালেঞ্জের মুখে পড়ছে তার সরকার। তাছাড়া পদত্যাগ করতে চাইলেই কি পদত্যাগ করা যায়? তাই আপাতত পদত্যাগ নয়, সামনের দিনগুলো কেমন হবে তা নিয়ে চিন্তা করছে তার প্রশাসন। নির্বাচন ডিসেম্বরে হবে এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, অর্থাৎ মানবজমিন নিশ্চিত করছে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হচ্ছে। এই ব্যাপারে আর কোনো সংশয় নেই, এই সংশয় কেটে গেছে। তারা বলছে আমরা আগেই বলেছি নির্বাচন যত বিলম্বিত হবে সংকট তত তীব্র হবে। অর্থাৎ পর্যবেক্ষক বলছেন যে নির্বাচন দেরিতে হলে সংকট আরও তীব্র হবে। পর্দার আড়ালের শক্তি সুযোগ খুঁজবে, হাতছাড়া হবে নির্বাচন। প্রফেসর ইউনূসের স্বপ্নের নির্বাচনও হারিয়ে যাবে দৃশ্যপট থেকে, এমনভাবেই বলার চেষ্টা করেছে তারা। এরপরে বলেছে নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে, নির্বাচন বিরোধী একটি শক্তি সরকারের ভেতরে তৎপর ছিল। সাম্প্রতিক ঘটনাবলী সেই শক্তির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে। অর্থাৎ নির্বাচন যারা পিছাতে চাইছিল, যে কোনোভাবে 3 বছর 5 বছর এই সরকারকে ক্ষমতায় রাখার প্ল্যান আঁকছিল, দাবার কোর্ট সাজাচ্ছিল, সেই গোষ্ঠীর ক্ষমতা খর্ব হয়েছে, তারা দুর্বল হয়ে পড়েছে। সাম্প্রতিক ঘটনাবলী সেই শক্তির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে। সরকার চালাতে হলে প্রফেসর ইউনূসের আর পেছনে তাকানোর সুযোগ নেই। কে তার বন্ধু, কে তার শত্রু, এটা এখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ মানবজমিন বলছে যে প্রফেসর ইউনূসের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, কে বন্ধু আর কে শত্রু, এটা প্রফেসর ইউনূস নিশ্চিত হয়ে গেছেন। তার বিদেশি বন্ধুরাও সতর্ক করছেন, বলছেন ঢাকা কেন্দ্রিক নয়, সরকার হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক। উপদেষ্টা মণ্ডলীদের মাত্র 6 জন ঢাকার বাইরে কিছু অনুষ্ঠানের যোগ দিয়েছেন। অর্থাৎ গত 9.5 মাসে উপদেষ্টা পরিষদের মাত্র 6 জন সদস্য ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে যোগ দিয়েছেন, তাছাড়া কেউ ঢাকার বাইরে যাননি। 6 জনের মধ্যে একজন কিন্তু আবার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজে, আরেকজন নাহিদ ইসলাম, আরেকজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরেকজন মাহফুজ আলম, আরেকজন আসিফ নজরুল। এরকম 6 জন কিন্তু এই ঢাকার বাইরের কর্মসূচিতে অংশ নিয়েছে, তাছাড়া অন্যদেরকে দেখা যায়নি। বাকিরা শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নীতি নির্ধারণ করছেন, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। প্রফেসর ইউনূস যদি একটি গতিশীল সরকার কায়েম করতে চান তাহলে তার নিজের ঘরকেই আগে ঠিক করতে হবে। সাম্প্রতিক ঘটনাবলী তারই ইঙ্গিত দেয়। অর্থাৎ প্রফেসর ইউনূসের ঘর ঠিক করতে হলে যে কাজটা করতে হবে এবং যে কাজের প্রস্তুতি চলছে বলে মানবজমিন নিশ্চিত করছে, 2টা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে যে সিদ্ধান্ত হয়ে গেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এই ব্যাপারে আর কোনো সংশয় নেই, এটা ছাড়া আর কোনো গত্যান্তর নেই সরকার বাঁচানোর। আরেকটা বড় সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে যে অন্তত 4 জন উপদেষ্টাকে ছাঁটাই করতে বাধ্য হচ্ছে সরকার। সেই 4 জনের 3 জনের নাম তো বলে দেয়াই যায়, ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম। তাদের 3 জনের ব্যাপারে বিএনপি যেহেতু একেবারে হার্ড লাইনে গেছে, তাদের 3 জনকে সরাতেই হবে বিএনপিকে আস্থায় নিতে হলে। আরেকজন কে সেটা খুব একটা স্পষ্ট করে যে বলা যায় সেটা বলা যায় না। আরেকজন কে হতে পারেন, সেই ব্যক্তি কি আসিফ নজরুল নাকি অন্য কেউ, যাদের কারণে সরকার নানাভাবে বিতর্কিত হচ্ছে? এই প্রশ্নগুলো সামনে এসেই যাবে। তবে মানবজমিনের এই রিপোর্টটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ। তারা ইনফরমেশন সাহিত্যের ভঙ্গিতে ইনফরমেশনটা তুলে এনেছে এবং 2টো শক্ত ইনফরমেশন দিয়েছে। নির্বাচন ডিসেম্বরে হচ্ছে, অন্তত 4 জন উপদেষ্টাকে সরে যেতে হচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে প্রফেসর ইউনূস যদি সরকার চালাতে চান, নতুবা প্রফেসর ইউনূসও হয়তো তাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে। তো 9.5 মাসে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো পর্যায় থেকে আত্মোপলব্ধির মিনিমাম কোনো বহিঃপ্রকাশ আমাদের সামনে আসেনি, বরং আওয়ামী লীগের হঠকারী সিদ্ধান্তে দলের নেতাকর্মীরাই প্রচণ্ড ধাক্কার মুখে ভয়ঙ্করভাবে হতাশ, যার সবশেষ উদাহরণ হচ্ছে ওবায়দুল কাদের। এই লোকটিকে এদেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে নানান কারণে, তার অতিকথন, তার ভাড়ামিপূর্ণ আচরণ। আওয়ামী লীগের মতন একটা প্রাচীন দলের যিনি 3 বারের সাধারণ সম্পাদক, এই ব্যক্তির কী এমন যোগ্যতা ছিল 3 বারের জন্য সাধারণ সম্পাদক হওয়ার? একমাত্র যোগ্যতা তৈলমর্দন, এবং শেখ হাসিনা সেটি পছন্দ করতেন। এটি অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে, বাস্তবতা হচ্ছে সেটাই। এই ব্যক্তির কারণেই তো আওয়ামী লীগের যে ভয়ঙ্কর পতন, তার অনেকাংশে দায়ী এই মানুষটি। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন আগে থেকেই তো তিনি গায়েব হয়ে গেলেন, এবং তিনি যে একটা উত্তেজনাপূর্ণ মন্তব্য করলেন, আপত্তিজনক, যে ছাত্রলীগই যথেষ্ট কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য। যখন তিনি তুমুল সমালোচনার মুখে পড়লেন, তখন থেকে তো তিনি গায়েব। সেই ব্যক্তিকে আবার কেন আওয়ামী লীগের নেতৃত্বে আনা হলো? আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেই পেজে
তাকে সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে তার নামে একটি বিবৃতি এসেছে। অনেকেই আচমকা এটি গ্রহণ করতে পারলেন না, অনেকেই অবাক হয়ে গেলেন, বিস্মিত হলেন। যেই ওবায়দুল কাদের কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে একটি বৈঠক ডাকলেন, সেই বৈঠকে তিনি তোপের মুখে পড়লেন। তার কারণ দলটাকে তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং শেষ করেছেন। আওয়ামী লীগের অসংখ্য ত্যাগী নেতাকর্মী তার কারণে বঞ্চিত হয়েছিলেন। সেই ওবায়দুল কাদের যখন তোপের মুখে পড়লেন তখন বৈঠকটি হলো না এবং এই ব্যক্তিকে 5 আগস্টের পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাত্র কদিন আগে সম্ভবত ভারতের একটি হসপিটালের সামনে তার একটি ছবি কেউ একজন তুলেছে, সেটি প্রকাশ হলো এবং মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে, আওয়ামী লীগ যাদের ভালো ইমেজ রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসবে। অথচ আমরা অবাক বিস্ময় লক্ষ্য করলাম তার নামে একটি বিবৃতি এলো। শোনা যাচ্ছিল যে শেখ হাসিনা, তার সাথে তো কেউ যোগাযোগ করতেই পারছে না, এমনকি তিনি যেভাবে হোক এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে যে ওবায়দুল কাদের যেন কোনোভাবে তার সঙ্গে দেখা করার সুযোগ না পান। এমনকি এও শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা বিতর্কিত, যারা চরম দুর্নীতিবাজ, লুটেরা, গুম খুনের সঙ্গে জড়িত, সেই ব্যক্তিদের তালিকা করা হচ্ছে এবং শেখ পরিবারের যারা নিজেদেরকে রাজন্য ব্যক্তি মনে করতেন, অঢেল ক্ষমতার অধিকারী ছিলেন, তাদেরকে সহ আর অন্যান্যদের নিয়ে যারা দুর্নীতিবাজ বা তুমুল বিতর্কিত তাদের একটা তালিকা করা হচ্ছে, এদেরকে বাদ দেওয়া হবে। নানানভাবে শোনা যাচ্ছিল। বাদ দেওয়া তো দূরের কথা, ওবায়দুল কাদের মতন চরম বিতর্কিত ব্যক্তিকে আনতে হবে দলের বিবৃতি দেওয়ার জন্য। ওবায়দুল কাদের গত 23 মে একটি বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতি আওয়ামী লীগের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে, যেখানে ওবায়দুল কাদের বলছেন যে ধ্বংসপ্রাপ্ত, ক্ষতবিক্ষত আর রক্তাক্ত এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন। আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী দল ফিনিক্স পাখির মতো ছাই ভস্য থেকে বারবার জন্ম নেয়। আওয়ামী লীগ প্রাচীন দল, অনেকবার বাধার মুখে পড়েছে, অনেকবার আবার জেগে উঠেছে, সব ঠিক আছে, কিন্তু সবশেষ আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন, ওবায়দুল কাদের মতন যারা, তারা নেতৃত্বে থাকলে আর ফিনিক্স পাখির মতন বারবার জেগে ওঠা লাগবে না। আওয়ামী লীগের যে কবর রচনা হওয়ার তা ওভাবেই থাকবে, এটাই বাস্তবতা। ওবায়দুল কাদেরকে কতটা ঘৃণার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করছেন তা তার ওই বিবৃতি বা ফেসবুক পেজে যেটি আপলোড করা হয়েছে তার কমেন্টে একটু চোখ বুলালেই দেখতে পারবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কী বলছেন। সেখানে কেউ কমেন্ট করছেন, কাদিরা কোথায়, তারা দেশে পাঠান, ওনার মতো লোক দিয়ে আর আওয়ামী লীগকে ধ্বংস করবেন না, ও একটা মলম বিক্রেতা, সারা বছর চিল্লাইছে খেলা হবে খেলা হবে, যেই খেলা শুরু হয়েছে তখনও পালাই গেছে। আরেকজন লিখছেন ওনাকে এত বিবৃতি দিয়ে বিভিন্ন স্টাইলে হাফ লেডিস মার্কার ছবি তুলে বেশি বেশি করে আপলোড দিতে বলুন, ব্যঙ্গ করে বলছেন। কেউ বলছেন আওয়ামী লীগে ওবায়দুল কাদের আবার যদি ফিরে আসে এবার দলীয় লোকজন নিয়ে জুতা পিটা করা হবে। কেউ কেউ বলছেন কাদেরকে বাদ দেওয়া না হলে আবারও ভয়াবহ পরিণত হবে। এখন একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম যে কীভাবে তার এই বিবৃতিটি প্রকাশ পেল। অনেকে বলছেন যে এটি দলীয় সভানেত্রী শেখ হাসিনা জানতেন না বা জানেন না, এটি তার অগোচর হয়েছে, কেউ একজন অতি উৎসাহী হয়ে দিয়ে দিয়েছে। এইসব কথাবার্তা আত্মপ্রবঞ্চনামূলক। আওয়ামী লীগের ফেসবুক পেজে কেউ একজন এটি আপলোড করে দেবে যারা অ্যাডমিনের দায়িত্বে আছেন, আর এটি শেখ হাসিনার চোখে পড়বে না, তিনি খুব সুন্দরভাবে দেখে যাবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এটা অবশ্যই আমরা মনে করি শেখ হাসিনার নির্দেশেই হয়েছে, অথবা শেখ হাসিনার মৌন সমর্থন আছে। শেখ হাসিনা, তাকে নিয়ে আপাতত কোনো মূল্যায়ন করলাম না, কিন্তু ওবায়দুল কাদের মতন তুমুল বিতর্কিত দুর্নীতিবাজ, তাকে তো অনেকে কারণ বলে, এই ধরনের লোককে যদি আবার দলের নেতৃত্বে নিয়ে আসা হয়, তিনি তো আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছেন, দলটাকেও শেষ করেছেন, সেই ব্যক্তিকে আবার শেখ হাসিনা কী কারণে আনতে চান লাইমলাইটে? একটা মানুষের তো নানান ধরনের যোগ্যতা লাগে নেতৃত্ব দানের জন্য। ওবায়দুল কাদের কী ছিল? মানুষ কিছু থাক আর না থাক, অন্তত কথাবার্তায় স্মার্টনেসের মধ্য দিয়ে অনেককে কনভিন্স করতে পারেন। ওবায়দুল কাদের তো তাও ছিল না। তারপরেও এই ব্যক্তি একাধিকবার তিনি দলের সাধারণ সম্পাদক হয়েছেন, আওয়ামী লীগের মতন একটা প্রাচীন দলের। ভুল করছে আওয়ামী লীগ। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে কি, বরং তাদের বিভিন্ন হঠকারী সিদ্ধান্তে ছিটকে পড়বে, এটাই বাস্তবতা। আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে যদি কেউ বলেন, সেটি বাড়ছে একমাত্র যেটি আমি আরও 8.5 মাস আগে বলে রেখেছিলাম, 5 আগস্টের সপ্তাহ দুয়েক পরেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেসব অপকর্ম করছে বা বিএনপি এখনকার যে চাঁদাবাজি, সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের সফট কর্নারের জায়গাটি বাড়ছে। এছাড়া আওয়ামী লীগ এই মুহূর্তে এমন কোনো ধরনের কাজ করেনি যাতে তার জনপ্রিয়তা বাড়বে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ পতনের পর থেকে বাংলাদেশে যে গেল 9 মাস সময় আমরা অতিবাহিত করেছি,
এই সময়টার মধ্যে আমাদের সেনা প্রধানকে ঘিরে নানান ধরনের বক্তব্য, যুক্তি, প্রচার, অপপ্রচার, বিশেষ করে অনলাইন কিং হিসাবে খ্যাত পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার সহ একটা বড় ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছেন যারা প্রতিনিয়ত সেনাপ্রধানকে ভারতের রয়্যাল এজেন্ট থেকে শুরু করে সেনাবাহিনীতেও নানান ধরনের তাদের বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন, যার একটা প্রতিক্রিয়া সমাজে আসলে তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মুহূর্তে এই 3 অনলাইন কিংদের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার হচ্ছে এনসিপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা। কেউ কেউ বলে থাকেন যে জামাতের তাত্ত্বিক গুরু বা ধরেন অনলাইন গুরু হচ্ছেন পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস আর হচ্ছেন কনক সারোয়ার, আর অরিজিনাল গুরু যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আছেন। সেনাপ্রধানকে ঘিরে এই যে লম্বা সময়টা ধরে নানান বিতর্ক হচ্ছে, বিএনপি বরাবরই সেনাপ্রধানকে কভার করে আসছেন। টেলিভিশন টকশো থেকে শুরু করে দলটির সর্বোচ্চ নেতা বা দলীয় নেতারা সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে যথেষ্ট সাপোর্ট করে আসছেন, কিন্তু ঘাটতি ছিল আরেকটা বড় সাপোর্টিং এ, সেটা হচ্ছে জামাত ইসলামের। একদিকে অনলাইনে যখন জামাতের কর্মীরা পিনাকিদার সাথে ঠিক বলছেন, কিন্তু জামাতের আমির গতকালকে যে বক্তব্য দিয়েছেন এতে সেনাপ্রধানের জন্য আপনার রাজনৈতিকভাবে একটা সাপোর্ট যেটা খুবই জরুরি ছিল বা পরিস্থিতিকে রিকভার করার জন্য যে সাপোর্টটা দরকার ছিল সেইটাই দিয়েছেন ডক্টর শফিক সাহেব। জামাতের আমির বলছেন কোনোভাবে কারো কোনো কার্যক্রম বা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনী বিতর্কিত হোক তা আমরা চাই না। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলেও তিনি দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। জামাতের আমির বলছেন দেশে সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। সেনাবাহিনীকে বিতর্ক করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। গতকালকে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটা বড় ধরনের প্রোগ্রাম ছিল। কেন্দ্রীয় মজলিসে শুরার আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ এই সদস্যরা, চাইলে জামাতের এই জায়গাতে যাওয়া যায় না, খুবই লম্বা পথ পাড়ি দিতে হয়, এমনকি জামাতের যত নীতি নির্ধারণী অ্যাক্টিভিটিস আছে সেটা এই কেন্দ্রীয় মজলিসে শুরার যারা সদস্যরা আছেন বলা হয়ে থাকে তারাই নিয়ে থাকেন। আর সেখানে দলটির একদম টপ লেভেলের এই প্রোগ্রামে তিনি এই আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে বাংলাদেশ একটি বিশেষ অবস্থায় অবস্থান করছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের মধ্যেও তিনি আহ্বান জানিয়েছেন এবং সেনাবাহিনী সম্পর্কে তিনি বলছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর বর্তমান বাংলাদেশকে কন্ট্রোলিং বলেন বা স্থিতিশীল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং সেনাবাহিনীকে ঘিরে যে কোনো ধরনের বক্তব্য অপপ্রচার থেকে বিরত থাকার জন্য তিনি দলের প্রতি বা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এইটার কারণটা কি? কারণটা হচ্ছে অনলাইনে সেনাপ্রধান রয়্যাল এজেন্ট অথবা সেনাবাহিনী ভারতের প্রেসক্রিপশনে চলছে, ভারত নানান ধরনের অ্যাক্টিভিটিস করছে, বিএনপি, আওয়ামী লীগ, তারপর হচ্ছে সেনাবাহিনীর প্রধান যিনি আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ভারত সবাই মিলে একটা নীলনকশা করছে। প্রতিদিন এমন নিউজগুলো যখন অনলাইন কিংদের মাধ্যমে আসে জনগণের মধ্যে একটা তো ধোঁয়াশা তৈরি হয়ে যায়, দুইটা বিভাজন তৈরি হয়, আর এই বিভাজনটা বড় ধরনের যে কোনো একটা অশনি ঘটনা ঘটাই দেওয়ারও কিন্তু সুযোগ আছে। যদিও অপরদিকে সেনাপ্রধান হিসাবে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। প্রত্যেকটা বক্তব্যকে টেকনিক্যালি তিনি খণ্ডন করছেন, মাঝে মাঝে তিনি বিভিন্ন বিষয়ে কথাও বলছেন। তবে আমার কাছে মনে হয়েছে জামাত ইসলামের এই সমর্থনটা সেনাপ্রধানের জন্য বর্তমান প্রেক্ষাপটে যে একটা সিচুয়েশন তিনি পার করছেন সেখানে অনেক বড় ধরনের একটা সাপোর্ট হিসাবেই কাজ করে যাবে। তবে জামাতের কর্মীরা আমিরের কথা কতটুকু শুনবেন নাকি অনলাইন কিংদের কথা শুনে ফেসবুকে স্ট্যাটাস কমেন্ট দিবেন সেটাও একটা বড় বিষয়। তবে মাঝখানে জামাতকে আবার ধুইয়া ফেলছিলেন আমির সহ সাংবাদিক ইলিয়াস, পরে আবার এটা নিয়ে সমাধানও হয়েছে। ভালো থাকুন। বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।